প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি এবং এটি হচ্ছে জেনারেল এমব্রায়োলজি রিলেটেড ফোর্থ ভিডিও। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। গত ভিডিওতে আমি স্পারমাটোজেনেসিস নিয়ে আলাপ করেছি। আজকের এই ভিডিওতে আমি ওজেনেসিস সম্পর্কে আলাপ করব। প্রথমে আমরা জানতে চাই ওজেনেসিস কাকে বলে। ওজেনেসিস হচ্ছে ফরমেশন অফ ওভাম। ওভাম হচ্ছে ম্যাচিউর ফিমেল জার্ম সেল from primordial germ cell which occurs in the female gonad ovary is called oogenesis. So this is the definition of oogenesis. Simply, formation of ovum from primordial germ cell in the ovary is called oogenesis. ওজেনেসিসে কি কি স্টেপ আছে? প্রিমোর্ডিয়াল জার্ম সেল প্রথমে মাইটোসিসের মাধ্যমে তৈরি করে ওগোনিয়াম। ওগোনিয়াম আবার মাইটোসিসের মাধ্যমে তৈরি করে প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইট ফার্স্ট মিওটিক ডিভিশনের মাধ্যমে তৈরি করে একটা সেকেন্ডারি ওসাইট সাথে একটা পোলার বডি। সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডি সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে তৈরি করে একটা ম্যাচিউর ওসাইট এবং তিনটা পোলার বডি। সুতরাং আমরা দেখলাম ওজেনেসিসের মাঝে একটা প্রাইমারি ওসাইট থেকে একটা মাত্র ম্যাচিউর ওসাইট তৈরি হয় আর তিনটা পোলার বডি তৈরি হয়। এই জিনিসটা কিন্তু স্পারমাটোজেনেসিস থেকে আলাদা। ইন কেস অফ স্পারমাটোজেনেসিস একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে চারটা স্পারমাটিড তৈরি হয়, কিন্তু ওজেনেসিসে মাত্র একটা ম্যাচিউর ওসাইট তৈরি হয়, বাকি তিনটাই পোলার বডি। আমরা গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে বলেছিলাম দুটো পার্ট আছে, একটাকে বলে ডিভিশন আর একটাকে বলে সাইটো ডিফারেন্সিয়েশন। ডিভিশনের প্রথম ধাপগুলো মাইটোসিস, পরের ধাপগুলো মিওসিস। আমরা এখানেও তাই দেখছি, প্রথম দুই স্টেপ হচ্ছে মাইটোসিস, পরের দুই স্টেপ হচ্ছে মিওসিস। ডিভিশনের পরে সাইটো ডিফারেন্সিয়েশন হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কোনো সাইটো ডিফারেন্সিয়েশন দেখছি না। ইতিমধ্যে ম্যাচিউর ওসাইট তৈরি হয়ে গেছে। তাহলে এদের কি সাইটো ডিফারেন্সিয়েশন হয় না? হয়। সেটা হয় ডিউরিং দ্য টাইম অফ ডিভিশন। তার মানে ইন কেস অফ ওজেনেসিস ডিভিশন এবং সাইটো ডিফারেন্সিয়েশন একসাথেই চলতে থাকে। এইখানেও স্পারমাটোজেনেসিস থেকে ওজেনেসিস ভিন্ন। ওজেনেসিস শুরু হয় কবে? আমরা জেনেছিলাম স্পারমাটোজেনেসিস শুরু হয় অ্যাট পিউবার্টি, কিন্তু ওজেনেসিস শুরু হয়ে যায় বিফোর বার্থ, এবং সেটা হচ্ছে থার্ড মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ। সুতরাং একটা বেবির মাঝে ওজেনেসিস শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ইভেন তার জন্মের আগে সে তখনও মার ইউটেরাসের মধ্যে আছে, সেই অবস্থাতেই তার কিন্তু ওজেনেসিস শুরু হয়ে যায়। ওজেনেসিস শেষ হয় কবে? ওজেনেসিস শেষ হয় অ্যাট মেনোপজ। তাহলে এখানেও কিন্তু পার্থক্য দেখা গেল স্পারমাটোজেনেসিসের সাথে। একটা পার্সন মারা যাওয়ার আগ পর্যন্ত স্পারমাটোজেনেসিস চলে, কিন্তু ওজেনেসিস শেষ হয়ে যায় মেনোপজের সাথেই। ওজেনেসিসের স্টিমুলেটর হচ্ছে স্পারমাটোজেনেসিসের মতোই এফএসএইচ এবং এলএইচ। এখন আমরা জানতে চাই ওজেনেসিসের কি কি ফেজ আছে। যেহেতু ওজেনেসিস জন্মের আগেই শুরু হয়, তাহলে আমরা বলতে পারি ওজেনেসিসের দুটো ফেজ আছে। যে ফেজ জন্মের আগে চলে তার নাম প্রিনেটাল ফেজ, আর যে ফেজ জন্মের পরে চলে তার নাম পোস্ট নেটাল ফেজ। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফেজ ছিল না, তার একটাই ফেজ। কারণ হচ্ছে স্পারমাটোজেনেসিস শুরুই হয় ফ্রম দ্য টাইম অফ পিউবার্টি,
তার মানে এটা শুরু হয় আফটার বার্থ, ফ্রম দ্য টাইম অফ পিউবার্টি। এই কারণে তার একটাই ফেজ। এখানেও আমরা দেখলাম ওজেনেসিস থেকে স্পারমাটোজেনেসিস আলাদা। এখানে আমরা একটা ডেভেলপিং ওভারির ছবি দেখাচ্ছি। দিস ইজ দ্য ডেভেলপিং গোনাড। তার পাশে মেজোনেফ্রস দেখা যাচ্ছে, এই ব্লু কালারটা, আর গোনাড হচ্ছে রেড কালার। আমরা যদি গোনাডকে একটা ক্রস সেকশন করি তাহলে এই দিকের ছবিটা পাওয়া যাবে। এই হচ্ছে গোনাড। এই গোনাডের বাইরে একটা সারফেস ইপিথেলিয়ামের কাভারিং থাকে, এই যে ব্ল্যাক কালার। এই সারফেস ইপিথেলিয়ামটা আসে ফ্রম দ্য সিলোমিক ইপিথেলিয়াম, আর তার নিচে একটা কানেকটিভ টিস্যু থাকে। এই কানেকটিভ টিস্যু ডেভেলপ করে ফ্রম ইন্টারমিডিয়েট মেসোডার্ম। তাহলে আমরা বুঝলাম যে ডেভেলপিং গোনাড বা ডেভেলপিং ওভারির বাইরে একটা সিলোমিক এপিথেলিয়ামের কাভারিং আছে, আর ভিতরে আছে একটা কোর। কোরের মাঝে থাকে কানেকটিভ টিস্যু, যেটা ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। এখন আমরা প্রিনেটাল ফেজ সম্পর্কে আলাপ করব। প্রিনেটাল ফেজে যখন ইয়কস্যাকের ওয়াল থেকে প্রিমোর্ডিয়াল জার্ম সেলগুলো ডর্সাল মেজেন্টেরি অফ হাইনগাটকে ফলো করে এমিবয়েড মুভমেন্টের মাধ্যমে ডেভেলপিং গোনাডে এন্ট্রি করে, তখন এই প্রিমোর্ডিয়াল জার্ম সেলগুলো তার চারপাশে সিলোমিক এপিথেলিয়ামের একটা কাভারিং নিয়ে রাখে, এবং এই প্রিমোর্ডিয়াল জার্ম সেল ডিফারেন্সিয়েট করে তৈরি করে উগোনিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা ওগোনিয়াম। ওগোনিয়ামের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, চারপাশে আমরা ইয়েলো কালার কতগুলো সেল দেখতে পাচ্ছি। এই সেলগুলো এসেছে সেই সারফেসের সিলোমিক এপিথেলিয়াম থেকে। সেলগুলোর নাম হচ্ছে ফলিকুলার সেল। নাও এই ওগোনিয়াম কি করবে? মাইটোটিক ডিভিশনের মাধ্যমে সেলের সংখ্যা বাড়াতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওগোনিয়ামের একটা ক্লাস্টার তৈরি হয়েছে, আর চারপাশে ফলিকুলার সেল আছে। এখন আমরা দেখব কিছু কিছু ওগোনিয়াম আবার মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি করবে। তাহলে এই দুটো সেলকে আমরা প্রাইমারি ওসাইট বোঝাচ্ছি, আর এগুলো এখনো ওগোনিয়ামই আছে। প্রাইমারি ওসাইট তৈরি হওয়া মাত্র এই সেলগুলো ফার্স্ট মিউটিক ডিভিশনে এন্টার করে ফেলে। ফার্স্ট মিউটিক ডিভিশনের প্রোফেজে যায়। প্রোফেজের মাঝে ল্যাপটোটিন, জাইগোটিন, দেন প্যাকাইটিন, দেন ডিপ্লোটিন পর্যন্ত যায়। ডিপ্লোটিনে গিয়ে এই সেলগুলোর ডিভিশন এরেস্ট হয়ে যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি এই প্রাইমারি ওসাইট গুলো এখন আছে ফার্স্ট মিউটিক ডিভিশনের ডিপ্লোটিন স্টেজে, আর বাকি সেলগুলো ওগোনিয়াম। তো এরকম এক একটা ক্লাস্টারের মাঝে কিছু ওগোনিয়াম থাকে, কিছু প্রাইমারি ওসাইট থাকে, যে প্রাইমারি ওসাইট গুলো ফার্স্ট মিউটিক ডিভিশনের ডিপ্লোটিন স্টেজে এরেস্ট হয়ে থাকে। এই অবস্থায় প্রতি ক্লাস্টারের মাঝে সেলের সংখ্যা এত বেশি বেড়ে যায় যে এদের নিউট্রিশনে ঘাটতি দেখা দেয়। সুতরাং এবার সেল ডেথ শুরু হবে। সেল ডেথ শুরু হলে ওগোনিয়াম ডেথ হতে থাকে, প্রাইমারি ওসাইটেরও ডেথ হয়। আলটিমেটলি দেখা যাবে এক একটা ক্লাস্টার থেকে একটা মাত্র প্রাইমারি ওসাইট টিকে আছে, আর তার চারপাশে থাকে সেই ফলিকুলার সেল। এই যে একটা প্রাইমারি ওসাইট, যার সেল ডিভিশন ফার্স্ট মিউটিক ডিভিশনের ডিপ্লোটিন স্টেজে এরেস্ট হয়ে আছে, এরকম একটা প্রাইমারি ওসাইট এবং তার চারপাশে থাকা ফলিকুলার সেল, এই কম্বিনেশনের নাম হচ্ছে প্রিমোর্ডিয়াল ফলিকল। এই পুরো বিষয়টা কিন্তু ঘটছে বিফোর বার্থ, দ্যাট ইজ প্রিনেটালি। আমরা যদি এই অবস্থাতে কোনো হিস্টোলজিক্যাল সেকশন করি তাহলে এরকম পাওয়া যাবে। এই যে ভিতরে আমরা একটা প্রাইমারি ওসাইট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি ওসাইটের নিউক্লিয়াস, আর তার চারপাশে ফলিকুলার সেল দেখা যাচ্ছে। ফলিকুলার সেলগুলো স্কোয়ামাস প্যাটার্নে আছে, নিউক্লিয়াস গুলো ফ্ল্যাট।
এই স্ট্রাকচারটার নামই হচ্ছে প্রিমর্ডিয়াল ফলিকল। একটা বেবি যখন জন্ম হয় তখন তার ওভারিতে আমরা দেখব 6 থেকে 8 লক্ষ এরকম প্রিমর্ডিয়াল ফলিকল পাওয়া যায়। তো এই অবস্থাতে বেবির জন্ম হলো এবং পোস্টন্যাটাল ফেজ শুরু হয়ে গেল। মজার বিষয় হচ্ছে এই পোস্টন্যাটাল ফেজে পিউবার্টি পর্যন্ত আর কোনো চেঞ্জ হয় না। সবগুলো সেল এই পিউবার্টি পর্যন্ত ডিপ্লটিন স্টেজে বসে থাকে এবং পুরো ওভারি ভর্তি এরকম 6 থেকে 8 লাখ প্রাইমারি ওসাইট পাওয়া যাবে। প্রাইমারি ওসাইট গুলো ফলিকল তৈরি করে ফেলে, যার নাম প্রিমোর্ডিয়াল ফলিকল। তাহলে এট বার্থ কোনো বেবির ওভারিতে থাকে 6 থেকে 8 লাখ প্রিমোর্ডিয়াল ফলিকল এবং প্রত্যেকটা ফলিকলের মাঝে আছে একটা করে প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইট ফার্স্ট মিউটিক ডিভিশনের ডিপ্লটিন স্টেজে অ্যারেস্ট হয়ে থাকে, সেল ডিভিশন আর প্রসিড হয় না। কতদিন পর্যন্ত প্রসিড হয় না? আনটিল পিউবার্টি। ডিউরিং চাইল্ডহুড এই ফলিকলগুলো ডিস্ট্রাকশন চলতে থাকে, অ্যাট্রেসিয়া চলতে থাকে। দেন এট পিউবার্টি, পিউবার্টি আসতে আসতে ফলিকল ডিস্ট্রাকশন হতে হতে প্রায় 40,000 ফলিকল অবশিষ্ট থাকে। নাও এট পিউবার্টি পাইনিয়াল গ্ল্যান্ড যখন তার সাপ্রেশন উইথড্র করে হাইপোথ্যালামাস থেকে, তখন হাইপোথ্যালামাস কি করে? সে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে। At puberty, the hypothalamus releases gonadotropin releasing hormone, which act on the anterior pituitary gland to secrete gonadotropin. gonadotropin দুটো আছে, FSH এবং LH। এগুলো আসে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। আমরা বলতে পারি দিজ আর দ্য পিটুইটারি গোনাডোট্রোপিনস। প্রথমে আসে FSH এবং এই FSH ফলিকল ডেভেলপমেন্ট শুরু করে। 14 ± 1 ডেতে ওভুলেশন হয়। দেন LH সিক্রেশন শুরু হয়। LH এর প্রভাবে কর্পাস লুটিয়াম ফর্ম করে আর এই ফলিকুলার ফেজে এস্ট্রোজেন রিলিজ হয় আর লুটিয়াল ফেজে প্রজেস্টেরন রিলিজ হয়। সো আমি যেটা বলছি, at first FSH is released at around 14th day of the menstrual cycle. LH secretion start. FSH acts on follicular cells of the 15 to 20 primordial follicle each month. এখন এই যে FSH রিলিজ হয়, আমাদের ওভারিতে কিন্তু 40,000 ফলিকল আছে। তো এই 40,000 ফলিকল কি গ্রো করা শুরু করে FSH এর প্রভাবে? তা কিন্তু নয়। FSH প্রতি মাসে 15 থেকে 20টা বা 15 থেকে 25টা ফলিকলকে র্যান্ডমলি সিলেক্ট করে, যাদের উপরে এসে FSH কাজ করে ফলিকল ডেভেলপমেন্টের জন্য। FSH মূলত কাজ করে ফলিকুলার সেলের উপরে, সে কিন্তু ওসাইটের উপরে কাজ করে না। তাহলে FSH acts on the follicular cells of 15 to 20 primordial follicles each month, এবং এই ফলিকল গুলোকে সে র্যান্ডমলি সিলেক্ট করে নেয় প্রতি মাসে। এই মাসে 15 থেকে 20টা ফলিকলের উপরে কাজ করবে, আগামী মাসে সে আবার 15 থেকে 20টার উপরে কাজ করবে। এইরকম ভাবে প্রতি মাসে সে কিছু কিছু ফলিকলের উপরে কাজ করে। এখন আমরা দেখব ফলিকল ডেভেলপমেন্টের কি কি স্টেজ আছে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ FSH, the primordial follicle passes through 3 stages. Primordial follicle 3টা স্টেজ ক্রস করে। কার ইনফ্লুয়েন্সে? ফলিকল স্টিমুলেটিং হরমোনের ইনফ্লুয়েন্সে। আর আগেই বলেছি ফলিকল স্টিমুলেটিং হরমোন কিন্তু কাজ করে অন দা ফলিকুলার সেল, নট অন দা ওসাইট। প্রথম যে স্টেজ তার নাম হচ্ছে প্রাইমারি ফলিকল অর প্রি এন্ট্রাল ফলিকল।
এর আবার দুটো ধাপ আছে, একটাকে বলে ইউনিলেমিনার প্রাইমারি ফলিকল, আরেকটাকে বলে মাল্টিলেমিনার প্রাইমারি ফলিকল। এরপরে ফলিকলের স্টেজকে বলা হয় সেকেন্ডারি অর এন্ট্রাল ফলিকল। তাহলে কখন আমরা এন্ট্রাল ফলিকল বলবো? যখন ফলিকলের ভিতরে একটা কেভিটি তৈরি হয়, যে কেভিটির নাম ফলিকুলার এন্ট্রাম। তাহলে ফলিকুলার এন্ট্রাম তৈরি হলে তার নাম হচ্ছে এন্ট্রাল ফলিকল বা সেকেন্ডারি ফলিকল। তার আগে দুই ধাপে কিন্তু কোনো ক্যাভিটি নাই, কোনো এন্ট্রাম নাই, এই কারণে এগুলোকে বলে প্রি এন্ট্রাল অর প্রাইমারি ফলিকল। এরপরের ধাপে আমরা দেখব এন্ট্রাম অনেক বড় হয়ে যাবে, এই কারণে এটাকে বলে টার্সিয়ারি গ্রাফিয়ান প্রি অভুলেটরি অর ভেসিকুলার ফলিকল। তাহলে কেউ যদি বলে ফলিকল কয় ধরনের আছে, তখন আমরা বলবো চার ধরনের: প্রিমোর্ডিয়াল ফলিকল, দেন প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল। আর যদি বলে প্রিমোর্ডিয়াল ফলিকল কি কি স্টেজ ক্রস করে, তখন তিনটা স্টেজ হবে: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। যদিও প্রাইমারির ভিতরে দুটো ভাগ আছে, ইউনিলেমিনার প্রাইমারি ফলিকল, মাল্টিলেমিনার প্রাইমারি ফলিকল। প্রথমে আমরা প্রিমোর্ডিয়াল ফলিকল সম্পর্কে আলাপ করব। যে কোনো ফলিকল যখন আমরা আলাপ করব, তিনটা জিনিসের দিকে নজর রাখতে হবে। নাম্বার ওয়ান, উসাইটের কি অবস্থা। নাম্বার টু, ফলিকুলার সেলের কি অবস্থা। আর নাম্বার থ্রি, স্ট্রোমাল সেলের কি অবস্থা। স্ট্রোমাল সেল মানে হচ্ছে ওভারির ফাইব্রোব্লাস্ট। আমরা জানি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এসে কাজ করে ফলিকুলার সেলের উপরে, ওসাইটের উপরে সে কোনো কাজ করে না। সুতরাং আমরা প্রিমোর্ডিয়াল ফলিকলে যে ওসাইট পাবো, সেই ওসাইট হচ্ছে প্রাইমারি ওসাইট, যেটা অ্যারেস্ট হয়ে আছে ইন দ্য ডিপ্লটিন স্টেজ অফ দি ফার্স্ট মেয়োটিক ডিভিশন। কেন অ্যারেস্ট হয়ে আছে? ডিউ টু ওএমআই, ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর। এই ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর রিলিজ হয় বাই দ্য ফলিকুলার সেল। ফলিকুলার সেল ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর রিলিজ করার মাধ্যমে ওসাইটের ফার্দার সেল ডিভিশনকে অ্যারেস্ট করে রাখে। কোন ফেজে? ইন দ্য ডিপ্লটিন ফেজ অর ডিক্লায়োটিন ফেজ অফ দি ফার্স্ট মেয়োটিক ডিভিশন। দেন ফলিকুলার সেল আমরা দেখতে পাচ্ছি, ফলিকুলার সেলগুলো সিম্পল স্কোয়ামাস অবস্থাতে আছে। স্কোয়ামাস সেল কিন্তু কোনো প্রকার সিক্রেশন অ্যাবজর্পশন কিছুই করতে পারে না, জাস্ট এরা একটা কাভারিং হিসেবে আছে। দেন আমরা তার বাইরে স্ট্রোমাল সেলগুলো দেখতে পাচ্ছি। স্ট্রোমাল সেলগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্ট গুলো ডিসঅর্গানাইজড অবস্থায় আছে এবং এদের শেপ হচ্ছে স্পিন্ডল শেপড। এই হচ্ছে আমাদের প্রিমোর্ডিয়াল ফলিকল। এফএসএইচ এর ইনফ্লুয়েন্সে প্রিমোর্ডিয়াল ফলিকলের ফলিকুলার সেলগুলো চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জ হওয়ার কারণে এই ফলিকলটাকে বলা হয় ইউনিলেমিনার প্রাইমারি ফলিকল। এই ফলিকলের মাঝে আবারও আমরা দেখব ওসাইট প্রাইমারি ওসাইট হিসেবেই আছে, সে অ্যারেস্ট হয়ে আছে ডিপ্লটিন স্টেজ অফ ফার্স্ট মেয়োটিক ডিভিশন বাই ওএমআই। কিন্তু ফলিকুলার সেলগুলো আগের ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ামাস ছিল, কিন্তু এই ছবিতে ফলিকুলার সেলগুলো কিউবয়েডাল অর কলামনার আকার ধারণ করেছে। এখন একটা সেল হঠাৎ করে তার হাইট বেড়ে যাবে, এমনি এমনি তো বাড়বে না, কোনো কাজ করবে তারা। সেই কাজটা কি? নাম্বার ওয়ান কাজ হচ্ছে তারা একটা গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে, যেটা ওভামের চারপাশে একটা কাভারিং তৈরি করে। এই লেয়ারটাকে বলা হয় জোনা পেলুসিডা। এই যে আমরা একটা কালো লেয়ার দেখতে পাচ্ছি, তার নামই জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা ফলিকুলার সেল যেমন তৈরি করে, এট এ টাইম প্রাইমারি ওসাইটও তৈরি করে। তার মানে জোনা পেলুসিডার ফরমেশন হচ্ছে জয়েন্ট প্রোডাকশন, দুইজন মিলেই তৈরি করে। ফলিকুলার সেলের আরো একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ইস্ট্রোজেন সিক্রেশন। এই অবস্থাতে ইস্ট্রোজেন সিক্রেশন শুরু হয় ফ্রম দা ফলিকুলার সেলস। এরপরে স্ট্রোমাল সেলগুলোর কি অবস্থা?
আমরা দেখতে পাচ্ছি স্ট্রোমাল সেলগুলো ধীরে ধীরে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যদিও এই অবস্থাতেও এরা ডিসঅর্গানাইজড অবস্থায় আছে। তো এই হচ্ছে ইউনিলেমিনার প্রাইমারি ফলিকল। ইউনিলেমিনার বলা হচ্ছে কারণ ফলিকুলার সেলগুলো একটা লেয়ারে আছে, এবং এই সেলগুলোর বাইরে কিন্তু আমরা বেসমেন্ট মেমব্রেনও দেখতে পাচ্ছি। নাও দিস ইজ দ্য ইউনিলেমিনার প্রাইমারি ফলিকল। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ফলিকুলার সেলগুলো মাল্টিপল লেয়ার তৈরি করেছে। সুতরাং এই ধাপকে আমরা বলবো লেমিনার প্রাইমারি ফলিকল। এই ফলিকলের ক্ষেত্রে উসাইট স্টিল নাও প্রাইমারি উসাইট অবস্থায় আছে, যারা অ্যারেস্ট হয়ে আছে ডিপ্লটিন স্টেজ অফ ফার্স্ট মেয়োটিক ডিভিশনে বাই OMI। দেন ফলিকুলার সেলগুলো এখানে মাল্টিপল লেয়ার তৈরি করেছে। এই অবস্থায় এই সেলগুলোকে বলা হয় গ্রানিউলোসা সেল। তাহলে যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লেয়ারে ছিল তাদের নাম ছিল ফলিকুলার সেল। এখন মাল্টিপল লেয়ার তৈরি করেছে বলে এই সেলগুলোকে বলা হয় গ্রানিউলোসা সেলস। এখন হঠাৎ করে সিঙ্গেল লেয়ার থেকে মাল্টিপল লেয়ার কেন তৈরি হবে? নিশ্চয়ই এখানেও কোনো কাজ আছে। নাম্বার ওয়ান কাজ হচ্ছে জোনা পেলুসিডা। এখানে জোনা পেলুসিডা তারা কমপ্লিট করে, দ্যাট ইজ ওয়েল ডেভেলপ জোনা পেলুসিডা পাওয়া যায়। নাম্বার টু, ইস্ট্রোজেন সিক্রেশন ইনক্রিজ করে, মোর এন্ড মোর ইস্ট্রোজেন সিক্রেশন হয় ফ্রম দ্য গ্রানুলোসা সেলস। আর আমরা দেখতে পাচ্ছি বাইরের স্ট্রোমাল সেলগুলো মোর এন্ড মোর ফ্ল্যাট হয়ে গেছে, এবং তারা অর্গানাইজড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে যার নাম থিকা ফলিকুলি। তো এই হচ্ছে মাল্টিলেমিনার প্রাইমারি ফলিকল। এই ছবিতে দিস ইজ দ্য মাল্টিলেমিনার প্রাইমারি ফলিকল, আর এইটা হচ্ছে সেকেন্ডারি অর এন্ট্রাল ফলিকল। এই ফলিকলের মাঝে ওসাইট এখনো প্রাইমারি ওসাইট ফর্মে আছে, যে ফার্স্ট মেয়োটিক ডিভিশনের ডিপ্লটিন স্টেজে অ্যারেস্ট হয়ে আছে বাই দ্য অ্যাকশন অফ দি OMI। দেন গ্রানুলোসা সেল, গ্রানুলোসা সেলগুলো মোর এন্ড মোর ইস্ট্রোজেন সিক্রেট করে। এই ইস্ট্রোজেন গিয়ে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের উপরে কাজ করে প্রলিফারেটিভ ফেজ শুরু করে। সার্ভাইকেল মিউকাসকে থিন করে দেয় এই ইস্ট্রোজেন, যাতে ইজিলি স্পার্ম ইউটেরাসে এন্টার করতে পারে, এবং এই ইস্ট্রোজেন এন্টেরিয়র লোব অফ পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যাতে LH সিক্রেশন শুরু হয়। গ্রানুলোসা সেলগুলো মোর এন্ড মোর ইস্ট্রোজেন সিক্রেট করার কারণে ফলিকুলের মাঝে একটা ক্যাভিটি ডেভেলপ করে যার নাম ফলিকুলার এন্ট্রাম অর এন্ট্রাম ফলিকুলি। এই ফলিকুলার এন্ট্রাম বা এন্ট্রাম ফলিকুলি একটা লিকুইড দিয়ে ফিল্ড থাকে। এই লিকুইডের মাঝেই থাকে ইস্ট্রোজেন। এই লিকুইডটার নাম লাইকর ফলিকুলি অর ফলিকুলার লিকার বা ফলিকুলার ফ্লুইড। ইনিশিয়ালি ফলিকুলার এন্ট্রাম থাকে ক্রিসেন্ট্রিক ইন শেপ, এবং ফলিকুলার এন্ট্রাম ডেভেলপ করার কারণে আমরা দেখব গ্রানুলোসা সেলগুলো দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে। কিছু ফলিকুলার সেল থিকা ফলিকুলির কাছাকাছি থাকে, আর কিছু ফলিকুলার সেল এই ওসাইটের চারপাশে থাকে। যে সেলগুলো ওসাইটকে সারাউন্ড করে রাখে তাদেরকে বলে কিউমুলাস ওফোরাস অর কিউমুলাস ওভারিকাস। কিউমুলাস ওফোরাসের ইনার মোস্ট লেয়ারের সেলগুলোকে বলা হয় করোনা রেডিয়েটা। নাও আমরা যদি বাইরে দেখি স্ট্রোমাল সেলের কি অবস্থা। আমরা দেখেছিলাম এর আগের ধাপেই স্ট্রোমাল সেলগুলো থিকা ফলিকুলি তৈরি করে। এই ধাপে আমরা দেখব থিকা ফলিকুলিতে দুটো লেয়ার তৈরি হয়। যে লেয়ারটা ইন্টারনালি থাকে তার নাম থিকা ইন্টারনা। এই লেয়ারে সেল বেশি থাকে, সেল রিচ লেয়ার, এবং এই সেলগুলো হচ্ছে মডিফাইড ফাইব্রোব্লাস্ট, যারা সিক্রেটরি প্রপার্টি যুক্ত। এরাও পরবর্তীতে আমরা দেখব ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন সিক্রেশনে হেল্প করে। আর বাইরের লেয়ারের নাম থিকা এক্সটার্না। থিকা এক্সটার্নাতে সেল আছে, তবে এখানে মূলত কোলাজেন ফাইবার বেশি থাকে। থিকা এক্সটার্না এই ফলিকলের জন্য ক্যাপসুল হিসেবে কাজ করে। সুতরাং থিকা ফলিকুলিতে দুটো লেয়ার পাওয়া গেল, থিকা ইন্টারনা এ সেল রিচ লেয়ার, থিকা এক্সটার্না এ ফাইবার রিচ লেয়ার।
নাও আমরা দেখব এরকম একটা ফলিকল তৈরি হতে, যার মাঝে এন্ট্রাম অনেক বড় হয়ে যায়। সেকেন্ডারি ফলিকলের মাঝে এন্ট্রাম ছিল ক্রিসেন্টিক ইন শেপ, কিন্তু এই ফলিকলের মাঝে এন্ট্রাম অনেক বড় নিয়ার সার্কুলার হয়ে যাচ্ছে, যে কারণে ওসাইট এক প্রান্তে চলে যাচ্ছে। এই জাতীয় ফলিকলকে বলে টার্সিয়ারি গ্রাফিয়ান প্রি ওভুলেটরি অর ভেসিকুলার ফলিকল। এবং এই ফলিকল তৈরি হয় 37 আওয়ার বিফোর ওভুলেশন। আমরা জানি ওভুলেশন হয় 14 ± 1 ডে অব দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তো যখনই ওভুলেশন হোক, তার 37 আওয়ার বিফোর এরকম টাইমে এই ফলিকল তৈরি হয়, দ্যাট ইজ টার্সিয়ারি বা গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। এই ফলিকলের মাঝে ওসাইট, এই ওসাইটটা স্টিল নাও ইন দ্য প্রাইমারি ওসাইট ফর্মে আছে, যে অ্যারেস্ট হয়ে আছে ইন দ্য ডিপ্লটিন স্টেজ অফ ফার্স্ট মিউটিক ডিভিশন বাই ওএমআই। আমরা দেখব গ্রানুলোসা সেলগুলোর ফাঁকে এখানে বড় সড়ো একটা এন্ট্রাম তৈরি হতে। সেই এন্ট্রামের মাঝে ডেফিনেটলি ফ্লুইড আছে, ফ্লুইডের মাঝে হাই লেভেল অফ ইস্ট্রোজেন আছে, এবং ইস্ট্রোজেনের প্রভাবে এন্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ সিক্রেশন শুরু হয়। আমরা জানি প্রাইমারি ওসাইট ফার্স্ট মিউটিক ডিভিশনের ডিপ্লটিন স্টেজে অ্যারেস্ট হয়েছিল ডিউ টু অ্যাকশন অব দি ওএমআই। এলএইচ এর প্রভাবে প্রাইমারি ওসাইটের সাইটোপ্লাজমের মাঝে এমপিএফ, দ্যাট মিনস ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই জিনিসটা এলিভেশন হয়, বেড়ে যায়। এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রভাবে ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট হবে এবং তৈরি হবে সেকেন্ডারি ওসাইট উইথ এ পোলার বডি। সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডি তৈরি হওয়া মাত্র তারা সেকেন্ড মিউটিক ডিভিশন শুরু করে দেয়, কিন্তু এই ডিভিশন আবার অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট হয় মেটাফেজ স্টেজে। কেন অ্যারেস্ট হয়? বাই দ্য সাইটোস্টেটিক ফ্যাক্টর। এবং এই ঘটনাটা ঘটে 3 আওয়ার্স বিফোর ওভুলেশন। তাহলে আমরা দেখব সেই গ্রাফিয়ান ফলিকলের মাঝে ওভুলেশনের 3 ঘন্টা আগে এরকম সময়ে সেকেন্ড মিউটিক ডিভিশন শুরু হয়ে যায়, এবং তখন কিন্তু ওসাইট আর প্রাইমারি ওসাইটে নাই, সে কিন্তু সেকেন্ডারি ওসাইট ফর্মে চলে যায়, যেটা মেটাফেজে অ্যারেস্ট হয়ে থাকে। তারপরে এলএইচ এর প্রভাবে লুটিনাইজেশন হয়। এর মানে কি? এর আগ পর্যন্ত এফএসএইচ এর ইনফ্লুয়েন্সে গ্রানুলোসা সেল থেকে ইস্ট্রোজেন সিক্রেশন হতো, কিন্তু এখন এলএইচ সিক্রেশন শুরু হলো। এলএইচ এর প্রভাবে গ্রানুলোসা সেল এবং থিকা ইন্টারনা সেল প্রজেস্টেরন সিক্রেশন শুরু করে। এটাকেই বলে লুটিনাইজেশন। সো মোর এন্ড মোর প্রজেস্টেরন সিক্রেশন শুরু হয়ে যাবে ডিউ টু লুটিনাইজেশন। সেই সাথে এলএইচ এর ইনফ্লুয়েন্সে ওভুলেশন হবে। সুতরাং এলএইচ 3টা কাজ করে। ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট করে দেয়, এবং সেকেন্ডারি ওসাইট উইথ এ পোলার বডি তৈরি হয়। দেন এলএইচ এর প্রভাবে লুটিনাইজেশন হয় এবং প্রজেস্টেরন সিক্রেশন শুরু হয়। এলএইচ এর প্রভাবে ওভুলেশন হয়। এবার তাহলে ওভুলেশনের পালা। প্রথমে আমরা জানবো ওভুলেশন কাকে বলে। ওভুলেশন মানে হচ্ছে ডিসচার্জ অফ ওভাম, ওভাম ডিসচার্জ হওয়া, বের হয়ে আসা, ইন দ্য ফর্ম অফ সেকেন্ডারি ওসাইট। যখন ওভাম বের হয় তখন সে সেকেন্ডারি ওসাইট ফর্মে থাকে, যে সেকেন্ডারি ওসাইট মেটাফেজ স্টেজে আবার অ্যারেস্ট হয়ে আছে ডিউ টু সাইটোস্টেটিক ফ্যাক্টর। কিভাবে? সে কি একা রিলিজ হয়? না, অ্যালং উইথ কুমুলাস সুফোরাস। ওভামটা রিলিজ হয় কুমুলাস সুফোরাসকে সাথে নিয়ে। এই যে ওভামের চারপাশে যে সেলের গুচ্ছ দেখা যাচ্ছে, এগুলোকে বলে কুমুলাস সুফোরাস। কুমুলাস সুফোরাস গ্রানুলোসা সেল ছাড়া আর কিছুই না। দে আর ওয়ান কাইন্ড অফ দ্য গ্রানুলোসা সেল। এই সেলগুলোকে নিয়েই কিন্তু সে বের হয়ে আসে। আফটার রাপচার অফ দি গ্রাফিয়ান ফলিকল অফ দি ওভারি, তাহলে বের হয় ওভারির গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে যায় কোন জায়গায়? ইনটু পেরিটোনিয়াল ক্যাভিটি, ইজ কল্ড ওভুলেশন। তাহলে ওভুলেশনের ডেফিনেশন হচ্ছে
discharge of ovum in the form of secondary oocyte along with cumulus phorus after rupture of the Graafian follicle of the ovary into peritoneal cavity is called ovulation. Ovulation হয় কবে? Ovulation হয় ovarian সাইকেলের 14 ± 1 এরকম ডেতে। তার মানে 13, 14 or 15 দিনের যে কোনো একদিন ওভুলেশন হয়। এখন আমরা ওভুলেশনের মেকানিজম জানবো। এই মেকানিজম গাইটন এবং ল্যাংম্যানকে ব্লেন্ড করে তৈরি করা হয়েছে। আমরা জানি ওভুলেশনের 37 আওয়ার বিফোর এরকম সময়ে ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে এন্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ সিক্রেশন শুরু হয় এবং এই এলএইচ এসে গ্রানুলোসাস সেল এবং থিকা ইন্টারনা সেলের সিক্রেটরি প্রপার্টি চেঞ্জ করে দেয়। এই সেলগুলো তখন ইস্ট্রোজেন সিক্রেট করত, কিন্তু এলএইচ এর ইনফ্লুয়েন্সে এই সেলগুলো এবার প্রজেস্টেরন সিক্রেট করে এবং ওভুলেশনের ঠিক আগে ব্লাডের মাঝে এলএইচ এর একটা জোয়ার তৈরি হয়, অনেক গুণ এলএইচ লেভেল বেড়ে যায়, এটাকে বলে প্রি ওভুলেটরি এলএইচ সার্জ। এই এলএইচ এর ইনফ্লুয়েন্সে মোর এন্ড মোর প্রজেস্টেরন সিক্রেশন হয় এবং এই প্রজেস্টেরন দুটো কাজ করে। এক নম্বর, ফলিকলের বাইরে থাকা থিকা এক্সটার্নাতে যে ফাইব্রোব্লাস্ট থাকে সেই ফাইব্রোব্লাস্টের মাঝে কোলাজেনেজ অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। এই কোলাজেনেজ এনজাইম থিকা এক্সটার্নাতে থাকা কোলাজেন ফাইবারকে ডাইজেস্ট করে ফেলে। কোলাজেন ফাইবার ডাইজেস্ট হওয়ার কারণে গ্রাফিয়ান ফলিকলের ক্যাপসুলার ওয়াল উইক হয়ে যায়। অন্যদিকে প্রজেস্টেরন প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল ইনক্রিজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন নিউ ব্লাড ভেসেল ফরমেশন করে। এই নিউ ব্লাড ভেসেল গুলো হয় হাইলি পারমিয়েবল, যে কারণে এই ভেসেল দিয়ে ফ্লুইড লিক করে ফলিকলে ঢুকে পড়ে। ফ্লুইড ঢোকার কারণে ফলিকলের মাঝে ইন্ট্রাফলিকুলার প্রেসার বেড়ে যায়। সুতরাং একদিকে গ্রাফিয়ান ফলিকলের ক্যাপসুলার ওয়াল উইক হয়ে গেল, অন্যদিকে ইন্ট্রাফলিকুলার প্রেসার বেড়ে গেল। এই দুটো রেজাল্ট হচ্ছে ওভুলেশন এবং ওভুলেশনের মাধ্যমে সেকেন্ডারি ওসাইট অ্যালং উইথ কুমুলাস ফোরাস বের হয়ে চলে আসে ফলিকল থেকে ইনটু দা পেরিটোনিয়াল ক্যাভিটি। এখন আমরা দেখব এই হচ্ছে একটা গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের মাঝে ছিল একটা ওসাইট, এই ওসাইটটা ছিল সেকেন্ডারি ওসাইট যে সেকেন্ড মিউটিক ডিভিশনের মেটাফেজ স্টেটে অ্যারেস্ট হয়ে আছে। তারপরে ওসাইটের বাইরে থাকে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডার বাইরে আছে করোনা রেডিয়েটা। এই করোনা রেডিয়েটা গুলো জোনা পেলুসিডার সাথে আটকে থাকে বাই দা হাইলুরোনিক অ্যাসিড ব্রিজ দিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দিস আর দা গ্রানুলোসাস সেল, আর তার বাইরে থিকা ফলিকুলি, থিকার মাঝে দুটো লেয়ার, ইনার থিকা ইন্টারনা যেখানে সেল বেশি থাকে, আর বাইরে থিকা এক্সটার্না যেখানে কোলাজেন ফাইবার বেশি থাকে। এখন যখন ওভুলেশন হয় তখন এই স্ট্রাকচার গুলো বের হয়ে আসে। যে স্ট্রাকচার গুলো বের হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট মেটাফেজ স্টেটে অ্যারেস্ট হয়ে আছে এবং এই অ্যারেস্টের সাথে সাইটোস্টেটিক ফ্যাক্টর জড়িত। সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তার বাইরে সেল মেমব্রেন দেখা যাচ্ছে। এই সেল মেমব্রেনটার নাম হচ্ছে ভিটেলাইন মেমব্রেন। ওসাইটের বাইরে একটা স্পেস দেখা যাচ্ছে, তার নাম পেরিভাইটেলাইন স্পেস। পেরিভিটেলাইন স্পেসের মাঝে ফার্স্ট পোলার বডি দেখা যাচ্ছে। তার বাইরে আমরা জোনা পেলুসিডা দেখতে পাচ্ছি, দিস ইজ দা জোনা পেলুসিডা। আর তারও বাইরে আছে কুমুলাস ফোরাস, যার ইনার মোস্ট লেয়ারের নাম হচ্ছে করোনা রেডিয়েটা। মাঝে মাঝে এমসিকিউতে আসে ওভুলেটেড মেসের মাঝে কি কি জিনিস থাকে, সুতরাং কি কি জিনিস থাকে এই ছবি থেকেই বোঝা যাচ্ছে। এখন আমরা গ্রাফিয়ান ফলিকলকে একটা পাখির খাঁচার সাথে কম্পেয়ার করব।
মনে করি এই সেকেন্ডারি উসাইট, কুমুলাস, ফুরাস এরাই হচ্ছে সেই পাখি। যখন ওভুলেশনের সময় গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়, তখন এই পাখি বের হয়ে চলে যায়, একটা শূন্য খাঁচা পড়ে থাকে। লুটিনাইজিং হরমোনের ইনফ্লুয়েন্সে এই শূন্য খাঁচা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন স্ট্রাকচার তৈরি করে, যার নাম কর্পাস লুটিয়াম। The temporary endocrine structure formed by granulosa cell and theca interna cell of the ruptured Graafian follicle after full luteinization under the influence of LH. This is called corpus luteum. তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন হয়ে গেল, এই সেই শূন্য খাঁচা, এর উপরে এসে এলএইচ কাজ করে। আর্লি লুটিনাইজেশন শুরু হয়ে গিয়েছিল ওভুলেশনের আগেই, কিন্তু এলএইচ এর প্রভাবে এবার কমপ্লিট লুটিনাইজেশন হলো এবং থিকা ইন্টারনা সেল আর গ্রানুলোসা সেল এরা কনভার্ট হয়ে টেম্পোরারি এন্ডোক্রাইন স্ট্রাকচার তৈরি করে, যার নাম কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়ামের কাজ কি? ইট ইজ দ্য মেইন সোর্স অফ প্রজেস্টেরন। ফিমেলে যে প্রজেস্টেরন রিলিজ হয়, আমরা জানি ওভারি থেকে প্রজেস্টেরন রিলিজ হয়, মূলত এই প্রজেস্টেরন আসে কর্পাস লুটিয়াম থেকে। তবে প্রেগনেন্সির সময়ে প্রজেস্টেরন আসার আরেকটা সোর্স আছে, সেটা প্লাসেন্টা। ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন আসে, কিন্তু এমনিতে নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে প্রজেস্টেরন আসে ফ্রম দ্য কর্পাস লুটিয়াম। প্রজেস্টেরনকে বলা হয় হরমোন অফ প্রেগনেন্সি। যদি কোনো প্রেগনেন্ট ওমেনে প্রজেস্টেরন লেভেল ফল করে যায়, তার প্রেগনেন্সি টার্মিনেশন হয়ে যাবে। প্রজেস্টেরন লেভেল অবশ্যই অ্যাডিকুয়েট থাকতে হবে টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি। কর্পাস লুটিয়াম থেকে কিছু পরিমাণে এস্ট্রোজেনও রিলিজ হয়। নাও আমরা জানবো কর্পাস লুটিয়াম কয় রকমের আছে। কর্পাস লুটিয়াম দুই রকমের, একটাকে বলে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, আরেকটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। নন প্রেগনেন্ট অবস্থাতে কোনো ফিমেইলে প্রজেস্টেরন আসে ফ্রম দ্য কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন থেকে। আর কোনো ফিমেল পার্সন যখন প্রেগনেন্সিতে যায়, তখন তার 4 মাস পর্যন্ত প্রজেস্টেরন আসে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি থেকে। 5th মান্থ থেকে প্রজেস্টেরন আসে ফ্রম দ্য প্লাসেন্টা। প্রথমে আমরা জানবো কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন জিনিসটা কি। ইট ইজ ফর্ম ফার্স্ট, তার মানে প্রথম যে কর্পাস লুটিয়াম তৈরি হয় ওভারিয়ান সাইকেলের মাঝে, তার নামই কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। এটা তৈরি হয় আফটার ওভুলেশন আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি এলএইচ। এলএইচ এর ইনফ্লুয়েন্সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এলএইচ রিলিজ হয়। এলএইচ এর প্রভাবে থিকা ইন্টারনা এবং গ্রানুলোসা সেল কমপ্লিট লুটিনাইজেশনের মাধ্যমে কর্পাস লুটিয়াম তৈরি করে। কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন রিলিজ হয়। এখন এই কর্পাস লুটিয়ামের সার্ভাইভেল ডিপেন্ড করে এলএইচ এর উপরে। যদি এলএইচ না থাকে, কর্পাস লুটিয়াম সার্ভাইভ করতে পারবে না, সে ডিজেনারেট করে যাবে, প্রজেস্টেরন লেভেল আলটিমেটলি ফল করে যাবে। যত প্রজেস্টেরন লেভেল বাড়তে থাকে, তত সে নেগেটিভ ফিডব্যাক দেয় পিটুইটারি গ্ল্যান্ডের উপরে, এবং এই পিটুইটারি গ্ল্যান্ড তখন এলএইচ সিক্রেশন কমিয়ে ফেলে, কর্পাস লুটিয়াম সার্ভাইভ করে না, প্রজেস্টেরন লেভেল ফল করে যায়। যদি ফার্টিলাইজেশন না হয়, এক পর্যায়ে দেখা যাবে নেগেটিভ ফিডব্যাকের কারণে কোনো এলএইচ আর সিক্রেশন হচ্ছে না ফ্রম পিটুইটারি গ্ল্যান্ড। তখন কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে, সে তৈরি করে কর্পাস এলবিক্যান্স, এবং আলটিমেটলি
কর্পাস এলবিকেন্সের অ্যাট্রেসিয়া হয়ে কর্পাস অ্যাট্রেটিকাম তৈরি করে। খেলা খতম। তাহলে এই যে কর্পাস লুটিয়াম যে শর্ট লাস্টিং কিছু দিনের জন্য তৈরি হয়েছিল, এই কর্পাস লুটিয়ামকেই বলে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। এই কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে আফটার ওভুলেশন এবং সে ডিজেনারেট করে অন 28th ডে অফ দ্য সাইকেল। সুতরাং এই কর্পাস লুটিয়ামের টাইম স্প্যান বা লাইফ স্প্যান হচ্ছে 12 থেকে 14 দিন এবং এটাকেই বলে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। যে কোনো ফিমেল পারসন যার রেগুলার সাইকেল হয় তার মাঝে এরকম কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন প্রতি মাসেই তৈরি হয় এবং এটা থেকেই প্রজেস্টেরন সিক্রেশন হয়। এই প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে ইউটেরাসের মাঝে সিক্রেটরি ফেজ শুরু হয়। এছাড়া ফিমেল বডিতে যত অর্গান আছে সবগুলোর উপরেই এই প্রজেস্টেরন গিয়ে কাজ করে। মেনস্ট্রুয়াল সাইকেল বা ওভারিয়ান সাইকেল শেষ হওয়ার সাথে সাথে এই কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যায়। তাইলে এই কর্পাস লুটিয়াম 12 থেকে 14 দিন মাত্র টিকে থাকে। পরের মাসে আবার ওভুলেশনের পরে আবার নতুন একটা কর্পাস লুটিয়াম তৈরি হবে। সেই কর্পাস লুটিয়াম আবারও সাইকেল শেষ হওয়ার সাথে সাথে ডিজেনারেট করবে। এইভাবেই প্রতি মাসে একটা করে কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং তারা প্রজেস্টেরন সিক্রেট করে। তাইলে এই অবস্থা আমরা দেখলাম যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এলএইচ সিক্রেশন হচ্ছিল, এলএইচ এর প্রভাবে কর্পাস লুটিয়াম তৈরি হলো, কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন সিক্রেশন হচ্ছিল। যত বেশি প্রজেস্টেরন সিক্রেট হয় তত সে পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেয় এবং লুটিনাইজিং হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যায়। আলটিমেটলি কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে ফেলে। কর্পাস লুটিয়াম ডিজেনারেট করলে প্রজেস্টেরন লেভেল ফল করে যাবে, প্রেগন্যান্সির আর কোনো স্কোপ নাই। এখন মনে করি সেই ফিমেল পার্সনের ওভামির সাথে স্পার্মের দেখা হয়ে গেল, তার মানে ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট তৈরি হলো। জাইগোট ডিভিশন হয়ে হয়ে এক পর্যায়ে ব্লাস্টোসিস্ট তৈরি করে। ব্লাস্টোসিস্টের মাঝে কিছু সেল আছে যাদেরকে বলে ট্রফোব্লাস্ট। সেই ট্রফোব্লাস্ট থেকে এবার একটা হরমোন সিক্রেশন হয়, তার নাম এইচসিজি। এইচসিজি মানে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। এলএইচ কিন্তু এক ধরনের গনাডোট্রপিন, আমি বলেছিলাম এলএইচ কে বলা যায় পিটুইটারি গনাডোট্রপিন। আর ট্রফোব্লাস্ট থেকে যে হরমোনটা রিলিজ হয় তার নাম হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। এই গনাডোট্রপিনের স্ট্রাকচার, ফাংশন সবই এলএইচ এর মতো। তার মানে এলএইচ যেমন কর্পাস লুটিয়ামকে সার্ভাইভ করতে হেল্প করে, এইচসিজিও সিমিলারলি কর্পাস লুটিয়ামকে সার্ভাইভ করতে হেল্প করবে এবং কর্পাস লুটিয়াম মোর এন্ড মোর প্রজেস্টেরন সিক্রেট করবে। এই প্রজেস্টেরন পিটুইটারি গ্ল্যান্ডকে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে কিন্তু ট্রফোব্লাস্টকে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে না। সুতরাং এই এইচসিজি এবার কর্পাস লুটিয়ামকে সার্ভাইভ করতে হেল্প করবে। কর্পাস লুটিয়াম তখন প্রজেস্টেরন সিক্রেশন কন্টিনিউ করবে। তার মানে যদি কোনো পার্সনের মাঝে প্রেগন্যান্সি ডেভেলপ করে তার কিন্তু কর্পাস লুটিয়াম ডিজেনারেশন হবে না। কর্পাস লুটিয়ামকে সার্ভাইভ করানোর জন্য নতুন হরমোন চলে আসবে এইচসিজি এবং এইচসিজির প্রভাবে কর্পাস লুটিয়াম সার্ভাইভ করবে, প্রজেস্টেরন সিক্রেশন চলতে থাকবে আর এই প্রজেস্টেরনের প্রভাবে প্রেগন্যান্সি কন্টিনিউ করবে। প্রজেস্টেরনকে তো বলাই হয় হরমোন অফ প্রেগন্যান্সি। তো প্রেগন্যান্সির টু দ্য এন্ড অফ 4th মান্থ এই পর্যন্ত কিন্তু ট্রফোব্লাস্ট এইচসিজি সিক্রেশন করতে থাকে, কর্পাস লুটিয়ামকে সার্ভাইভ করতে হেল্প করে। কিন্তু ফ্রম দ্য বিগিনিং অফ 5th মান্থ ট্রফোব্লাস্ট গুলো প্লাসেন্টা ফরমেশনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই অবস্থাতে ট্রফোব্লাস্ট থেকে আর কোনো এইচসিজি সিক্রেশন হয় না এবং কর্পাস লুটিয়াম এই মুহূর্তে এইচসিজি এর অ্যাবসেন্সে ডিজেনারেট করে যায়।
এই জেনারেট করে কর্পাস এলবিকেন্স তৈরি করে, এলবিকেন্স থেকে কর্পাস এট্রিটিকাম তৈরি হয়। তাহলে ফ্রম দা ফিফথ মান্থ এই অবস্থাতে কি প্রজেস্টেরন সিক্রেশন ফল করে যাবে? না, তা কিন্তু না। ওই যে বলেছিলাম ট্রফোব্লাস্ট প্লাসেন্টা ফরমেশনে হেল্প করে, তার মানে ফিফথ মান্থ থেকে প্লাসেন্টা তৈরি হয়ে যায়, তখন প্রজেস্টেরন আসে ফ্রম দা প্লাসেন্টা। প্রজেস্টেরন থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই, সোর্সটা তখন আলাদা হয়ে যায়। তাহলে ফ্রম দা ফিফথ মান্থ প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন আসে, আর ফিফথ মান্থের আগ পর্যন্ত এই প্রজেস্টেরন আসে ফ্রম দা কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম তার মানে 12 থেকে 14 দিন টিকেছিল তা কিন্তু নয়, সে টিকেছে একেবারে ফোর্থ মান্থের শেষ পর্যন্ত। এই লং লাস্টিং কর্পাস লুটিয়ামকে বলে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। সো if fertilization occurs, a zygote will form. Subsequently, blastocyst will be formed. Trophoblast of the blastocyst secrete HCG, human chorionic gonadotropin, a hormone similar in structure and function to LH. Progesterone cannot inhibit HCG secretion. Progesterone only can inhibit anterior pituitary gland and inhibit pituitary gonadotropin, but progesterone cannot inhibit trophoblast for HCG secretion. This HCG maintains corpus luteum and progesterone secretion from the corpus luteum continues. This corpus luteum is called corpus luteum of pregnancy. It lasts till the formation of placenta. Placenta তৈরির আগ পর্যন্ত এই corpus luteum persist করে until the end of fourth month. তাহলে এটাই হচ্ছে corpus luteum of pregnancy. When trophoblast becomes involved in the formation of placenta by forming villi, their secretory nature changes. তার মানে ট্রফোব্লাস্ট এতদিন পর্যন্ত HCG মানে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন রিলিজ করছিল। যখন ট্রফোব্লাস্ট প্লাসেন্টা ফরমেশনের দিকে যাবে, তারা ভিলাই তৈরি করে, তখনই ট্রফোব্লাস্টের সিক্রেটরি নেচার চেঞ্জ হয়ে যায়, তারা হয়ে যায় স্টেরয়েড সিক্রেটিং সেল, এবং HCG সিক্রেশন তখন স্টপ হয়ে যায়, কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে, তৈরি করে কর্পাস এলবিকেন্স এবং পরবর্তীতে কর্পাস এট্রিটিকাম। Upon degeneration, new progesterone comes from the placenta to continue the pregnancy. সুতরাং যদি কোনো কারণে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সিকে ফোর্থ মান্থের আগে রিমুভ করে দেওয়া যায়, তখন কিন্তু অ্যাবর্শন হয়ে যাবে। তো আমরা বুঝলাম HCG একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমি প্রেগন্যান্সি টেস্ট সম্পর্কে ছোট্ট করে আলাপ করব। কোনো ফিমেল পার্সন যাদের মেল পার্টনার আছে এবং যাদের মাঝে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, এরকম কোনো ফিমেলের মাঝে হয়তো দেখা গেল দুই একটা পিরিয়ড মিস হয়ে গেল, তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল দুই এক পিরিয়ড। এই অবস্থাতে এই ফিমেল পার্সন সন্দেহে পড়ে যাবে যে আদৌ তার কি প্রেগন্যান্সি হয়েছে কি না, সে কি কনসিভ করেছে কি না। এই অবস্থায় প্রাইমারি কনফার্মেশনের জন্য সে প্রেগন্যান্সি টেস্ট করে নিতে পারে। খুবই ইজি একটা টেস্ট, বাজারে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ পাওয়া যায়, এই স্ট্রিপ সে কালেক্ট করবে, সকালবেলা মর্নিং ইউরিন কোনো একটা জারের মাঝে নিয়ে সেই ইউরিনের মাঝে এই স্ট্রিপটা ডুবিয়ে দিবে। স্ট্রিপের উপরের অংশটুকু হচ্ছে ধরার জন্য এই ব্লু কালার পার্টটা, আর এই নিচের অংশটুকু ইউরিনে ডোবানোর জন্য। ইউরিনে ডোবানোর পরে যদি এরকম কালার চেঞ্জ হয়, স্পেশালি দুটো রেড লাইন যদি অ্যাপিয়ার করে, তাহলে বুঝতে হবে সেই পার্সন কনসিভ করেছে বা সে প্রেগনেন্ট। আর যদি একটা লাইন অ্যাপিয়ার করে, তাহলে টেস্ট নেগেটিভ, সে কনসিভ করেনি। তবে এখানে বুঝতে হবে এগুলো হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, কারণ ফাইনাল টেস্ট করতে গেলে আল্ট্রাসোনোগ্রাম লাগবে। এখন একটা বিষয় হচ্ছে
এই ইউরিন থেকে আসলে স্ট্রিপ কোন জিনিসটাকে ডিটেক্ট করে, কোন জিনিস ইউরিনে থাকার কারণে স্ট্রিপের এরকম কালার চেঞ্জ হয়, সেই জিনিসটাই হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। তাহলে প্রেগন্যান্সি টেস্টে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিনকেই কিন্তু ডিটেক্ট করে প্রেগন্যান্সির কথা জানান দেওয়া হয়। So that is all about the today's video. Thank you very much. Take care.